বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনায় রয়েছে আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, গোপালগঞ্জ সরকারি কলেজ, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনায় থাকবে আমাদের অষ্টম অধ্যায়, তৃতীয় পত্রের অষ্টম অধ্যায়, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আমরা এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস আমরা এর মধ্যে নিয়েছি এবং আরও কিছু ক্লাস আমরা নেব। তো শিক্ষার্থীরা, আজকের ধারাবাহিকভাবে যে আমাদের আজকের টপিক সেটা হচ্ছে কাল দীর্ঘায়ন, অর্থাৎ কাল দীর্ঘায়নের সংজ্ঞা এবং এর বিস্তারিত ব্যাখ্যা থাকবে। কাল দীর্ঘায়ন এর সমীকরণ প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীরা, কাল দীর্ঘায়নের সংজ্ঞা, এটি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের এই অধ্যায়ের একটি চমৎকার একটি টপিকস। আমরা এই কাল দীর্ঘায়ন এর একটি অনেক জায়গায় অনেক ব্যাখ্যা রয়েছে। তো কাল বা সময়ের পরিমাপ, পর্যবেক্ষক যা পর্যবেক্ষণ করা হচ্ছে তারা আপেক্ষিক গতি দ্বারা প্রভাবিত হয়। শিক্ষার্থীরা, তোমরা গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির চেয়ে ধীরে চলে, এবং অর্থাৎ যে ঘড়ি কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল, সেই ঘড়িটি যদি গতিশীল না হয়ে নিশ্চল থাকতো তাহলে সে যে সময় দিত তার চেয়ে গতিশীল অবস্থায় কম সময় দিবে। শিক্ষার্থীরা, তাহলে আমি কাল দীর্ঘায়নের সংজ্ঞাটা কী বলতে পারি? যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়। এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বলে। শিক্ষার্থীরা, আমি আরেকটু যদি বলি তোমাদের সুবিধার জন্য, যে স্থির কাঠামোর কোনো পর্যবেক্ষকের কাছে মনে হবে ওই পর্যবেক্ষক যে কাজের জন্য 5 গুণ বেশি সময় ব্যয় করেছেন, এটি কাল দীর্ঘায়ন। সুতরাং গতিশীল কাঠামোর ঘড়ি যখন 1টি টিক দেয়, নিশ্চল কাঠামোর ঘড়ি তখন 5টি টিক দেয়। এর অর্থ গতিশীল কাঠামোর ঘড়িতে 1 সেকেন্ড অতিবাহিত হলে নিশ্চল কাঠামোর ঘড়িতে সেই সময়টা 5 সেকেন্ড অতিবাহিত হবে। অর্থাৎ নিশ্চল কাঠামোর ঘড়িটি গতিশীল কাঠামোর ঘড়ি অপেক্ষা 5 গুণ দ্রুত চলে। তো মোটামুটি তোমরা বিষয়টা শুনলে যে কাল দীর্ঘায়নের সংজ্ঞা এবং এর উপর আলোচনা। এখন আমরা এই কাল দীর্ঘায়নের সমীকরণ প্রতিপাদন করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলতে পারি লরেন্জ রূপান্তরের দ্বিতীয় ফলাফল। অর্থাৎ আমি তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা দেখো, যে দুটি প্রসঙ্গ কাঠামো যখন একটি অপরটির সাপেক্ষে আপেক্ষিক গতিতে গতিশীল থাকে, দুঃখিত, আমি আবার বলছি, যে দুটি প্রসঙ্গ কাঠামো যখন একটি অপরটির সাপেক্ষে আপেক্ষিক গতিতে গতিশীল থাকে, আপেক্ষিকতার নিয়ম অনুসারে সময়ের ব্যবধানেরও পরিবর্তন হয়। কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির অবস্থায় থাকলে একটি ঘড়ি ওই পর্যবেক্ষকের নিকট দ্রুততম হারে চলে বলে মনে হয়, কিন্তু পর্যবেক্ষকের সাপেক্ষে ঘড়িটি ভি বেগে চললে ঘড়িটির চলার হার √1 - v²/c² অনুপাতে কমে যায়। এটাই কাল
বা সময় দীর্ঘায়ন নামে পরিচিত। শিক্ষার্থীরা, আমরা এখন সমীকরণটি প্রতিপাদন করব। দেখো, কাল বা সময় দীর্ঘায়নের সম্পর্কে প্রতিপাদন। ধরি তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ, একটা এস কাঠামো আর একটা এস প্রাইম কাঠামো। এস কাঠামোতে এক্স ওয়াই জেড, এস প্রাইম কাঠামোতে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। শিক্ষার্থীরা, ধরি গতিশীল মানে আমরা এর মধ্যে এস প্রাইমটা গতিশীল কাঠামো, এবং এই গতিশীল কাঠামোতে এক্স প্রাইম যে অক্ষটা, এই বিন্দুতে একটি ঘুড়ি রয়েছে। এস প্রাইম কাঠামোর একজন পর্যবেক্ষক কোনো এক সময় T1 প্রাইম নির্ণয় করলে এস কাঠামোতে অবস্থিত একজন পর্যবেক্ষক তা নির্ণয় করবেন T1। কিছুকাল অতিবাহিত হওয়ার পর এস প্রাইম এর পর্যবেক্ষক সময় নির্ণয় করলেন T2 প্রাইম, এবং এস এর পর্যবেক্ষক সময় নির্ণয় করলেন T2। তাহলে গতিশীল কাঠামোর পর্যবেক্ষকের ঘড়ি অনুসারে সময়কাল ব্যবধান হবে T0। তাহলে কি ব্যবধানটা কি? T0 হবে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম, যেটা আমরা সমীকরণ 1 নম্বর হিসেবে এখানে দেখাচ্ছি। কিন্তু এস কাঠামোর একজন পর্যবেক্ষক এই কাল ব্যবধান নির্ণয় করলেন T। কে নির্ণয় করলেন? এস কাঠামোতে অবস্থানরত একজন পর্যবেক্ষক এই সময়কালটা নির্ণয় করলেন T, যেখানে T হচ্ছে T2 মাইনাস T1। বিপরীত লরেন্স রূপান্তর হতে আমরা জানি যে T1 সমান সমান বিপরীত লরেন্স রূপান্তর যে সমীকরণ, সেখান থেকে আমরা জানি T1 সমান সমান T1 প্রাইম প্লাস Vx প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং অনুরূপভাবে T2 হবে T2 প্রাইম প্লাস Vx প্রাইম বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমরা জানি যে একটা সূত্র, সেটা হচ্ছে T সমান সমান সময় ব্যবধান T2 মাইনাস T1। এখন যদি আমরা এই সমীকরণে T2 এবং T1 এর মান বসায় দিই, তবে খেয়াল করো T2 মান বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার পরে আমরা যদি ওটাকে লসাগু করি, তাহলে আমরা লসাগু করলাম যে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, উপরে আমরা দেখতে পাচ্ছি মানগুলো আমরা লসাগু অনুসারে বসিয়েছি, এবং তাহলে Vx প্রাইম বাই সি স্কোয়ারের কাটাকাটি চলে যায়, থাকলো শুধু T2 প্রাইম মাইনাস T1 প্রাইম। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে সমীকরণ 1 থেকে আমরা জানি যে T2 প্রাইম মাইনাস T1 প্রাইম সমান সমান T0। এই মানটি যদি আমি উপরে বসে দিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি T সমান সমান T0 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কোনো গতিশীল বস্তুর জন্য √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রাশিটি সবসময় 1-এর চেয়ে, তুমি দেখতে পাচ্ছ যে নিচের যে সমীকরণটা √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ারকে যদি আমি সি স্কোয়ারতে ভাগ করি, তোমরা জানো সি হচ্ছে আলোর বেগ, লাইট ভেলোসিটি। এখন ভি স্কোয়ার অবশ্যই আলোর বেগের থেকে অনেক কম হবে। এখন সেই কারণে এই বড় সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি, এটা একটা অনেক ক্ষুদ্র সংখ্যা হবে। সেটা যদি আমি 1 থেকে বিয়োগ করি, সেটা অবশ্যই 1-এর থেকে ছোট হবে, এবং সেই জন্য আমি রুট করি, তাহলে দেখা যাচ্ছে যে নিচের সংখ্যাটা অনেক ছোট হবে, 1-এর চেয়ে ছোট হবে। তাই আমরা টি সবসময় T0 চেয়ে বড় হবে। টি কী হবে? স্মল টি সবসময় T0 চেয়ে বড় হবে। অর্থাৎ সমীকরণ 2 কাল দীর্ঘায়ন প্রকাশ করি একটি সমীকরণ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কাল দীর্ঘায়ন সমীকরণটি বুঝলে, এবং যার মূল কথা হচ্ছে যে আমরা বলতে পারি যে গতিশীল কাঠামোর ঘড়িতে 1 সেকেন্ড অতিবাহিত হলে নিশ্চল কাঠামোর ঘড়িতে 5 সেকেন্ড অতিবাহিত হবে। অর্থাৎ এই যে ব্যাপারটা, অর্থাৎ নিশ্চল কাঠামোর ঘড়িটি গতিশীল কাঠামোর ঘড়ি অপেক্ষা দ্রুত চলে, এটা হচ্ছে এর মূল কথা। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।